নমস্কার। কাল দিল্লি লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে যে বার্তা দিয়েছিলেন তারপরেই নড়ে চড়ে বসল বাংলাদেশ সরকার। আপনাকে বলে রাখি, এই বিষয়ে আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে তার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। এই ফোন কলের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং আজকে একটি টুইট করেছেন, যে টুইটে তিনি লিখেছেন, রিসিভড এ টেলিফোন কল ফ্রম প্রফেসর মোহাম্মদ ইউনূস, এক্সচেঞ্জ ভিউ অন প্রিভেইলিং সিচুয়েশন, reiterate India's support for a democratic, stable, peaceful and progressive Bangladesh. He assured protection, safety and security of Hindus and all minorities in Bangladesh. পরিষ্কারভাবে বলা যায়, বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছিলেন সেই বার্তালাপেরই বিপক্ষে বা সেই বার্তালাপের জন্যই নরেন্দ্র মোদীকে ফোন করলেন মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে বলে রাখা দরকার, এই বাংলাদেশের হাসিনা থেকে যে মোহাম্মদ ইউনূসের এই ট্রানজিশন যে পিরিয়ডটা, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার আগের পিরিয়ডে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ ওঠে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তার ভিডিও, তার ছবি, তার বিভিন্ন কথা সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন ক্ষেত্রে ভাইরালও হচ্ছে। আন্তর্জাতিক মহল, ভারত বিভিন্ন ক্ষেত্রে এর কড়া নিন্দাও করেছে। ভারতবর্ষের বিদেশমন্ত্রী স্বয়ং সংসদে দাঁড়িয়ে বলেছেন, বাংলাদেশের মাইনরিটিসের উপর যেরকম অত্যাচার হচ্ছে তা নিয়ে ভারত রীতিমতো উদ্বিগ্ন এবং হাসিনাকে জায়গা দেওয়ার জন্য, ভারতের স্থান দেওয়ার জন্য তিনি একাধিক কথা বলেন। কিন্তু সব কিছুকে ছাপিয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা। কার্যত বলে রাখা ভালো, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দিনই কার্যত প্রধানমন্ত্রী প্রথমবারের জন্য বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন এবং এই প্রধানমন্ত্রীর মুখ খোলা যে আন্তর্জাতিক মহলে সরাসরি এক আলোচনার বিষয়বস্তু উত্থাপন করেছেন তা বলাই যায় এই ইউনূসের ফোন কলের পর। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे। खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। বাংলাদেশের একাধিক উপদেষ্টা, ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত নেতারা বারংবার ভারত বিরোধী একাধিক মন্তব্য করেছেন তাদের টিভি মিডিয়ায়। অন্তত আমাদের চোখের সামনে যে মন্তব্য বিভিন্ন ক্ষেত্রে ঘোরাফেরা করেছে তা নিঃসন্দেহে সন্তোষজনক। সেক্ষেত্রে অনেকে মনে করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক তা অত্যন্ত সুগঠিত এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশে যে কাজ করেছেন তা অন্য সরকারই করতে পারবে না। আর ঠিক এখানেই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল মোহাম্মদ ইউনূসের কাছে। বাংলাদেশের যে এক্সিস্টেন্স, ভেরি এক্সিস্টেন্স, এটাই তো এখন অ্যাট স্টেক হয়ে গেছে। একটা জেহাদি মুভমেন্টের মাধ্যমে তারা একটা ইলেকটেড গভর্নমেন্টকে সরিয়ে, এবং সেই ইলেকটেড গভর্নমেন্টের সুকর্ম দুষ্কর্ম অনেক কিছুই থাকতে পারে, এবং ছাত্র আন্দোলনের উপরে ভর করে যে মুভমেন্ট হয়েছিল সেটা এখন পরবর্তীকালে একটা জেহাদি হিন্দু খেদাও মুভমেন্টে পর্যবসিত হয়েছে। আর এই মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু মানে পাশ্চাত্য জগতের, বিশেষ করে আমেরিকার প্রতিভূ। আর আমি আগেও তোমাদের বলেছিলাম যে এই ভদ্রলোক কিন্তু আমেরিকান ইন্টারেস্ট দেখবেন, এবং আমেরিকান ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশে এমনভাবে ঘাঁটি করা যাতে ভারত মহাসাগর, বঙ্গোপসাগরে ভারত এবং চীনের যে আধিপত্য বিস্তার সেটা খর্ব হয়, এবং আমেরিকান ইন্টারেস্ট দেখবেন। সেই সঙ্গে তিনি কিন্তু জেহাদি মানসিকতার বাইরে যে এখনো যেতে পারেননি তা ওই পরামর্শদাতা, অন্যান্য পরামর্শদাতাদের গঠন দেখলেই বোঝা যায়। তৃতীয় আরেকটা কথা হচ্ছে, মোহাম্মদ ইউনূস এর আগে যেটা ভারতবর্ষকে একটা ভেইলড থ্রেট দিয়েছিলেন যে আজকে বাংলাদেশ যদি না থাকে বা বাংলাদেশ যদি দুর্দশায় পড়ে তাহলে কিন্তু, বা যুদ্ধে পড়ে তাহলে কিন্তু ভারত এবং চীন সহ
সেভেন সিস্টার্স তারাও কিন্তু মায়ানমার এবং সেভেন সিস্টার রক্ষা পাবে না। তো উনি তো প্রথমেই জেহাদি পাকিস্তানি বাংলাদেশিদের মতো একই চিন্তাধারায় বিশ্বাসী, যে সেভেন সিস্টার্স কে তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন। এই সেভেন সিস্টার্স হচ্ছে ভারতবর্ষের উত্তর পূর্বের 5টা রাজ্য, তারা ভারতীয় রাজ্য, ভারতের সঙ্গে একীভূত। এই রাজ্যগুলোকে তিনি আলাদাভাবে কেন উল্লেখ করলেন? আসলে তিনি যেটা বলতে চেয়েছেন, যে ভয়টা দেখাতে চেয়েছেন, সেটা হচ্ছে এই চিকেন নেকটাকে কেটে দেওয়া। সাময়িকভাবে প্রথমে 10-15 দিন সিচুয়েশনটি একটু টালমাটাল হলেও আপাতত মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন নিজের কন্ট্রোলে পুরো বিষয়টিকে নিয়ে আসার জন্য। পাশাপাশি একাধিক সময় সংখ্যালঘুদের যে সংগঠন, তাদের সঙ্গে তিনি মিটিংও করেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যে মিটিং বাংলাদেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে প্রচারিত হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পালিত হয়েছে, তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের যে উদ্বেগের কারণ, তা তিনি বিভিন্ন ক্ষেত্রে বুঝিয়েও দিয়েছেন। তিনি যেমন বিভিন্ন ক্ষেত্রে ধর্ম নিয়ে বিভিন্ন কথা বলেছেন, তিনি সাম্য বজায় রাখার কথা বলেছেন, তিনি হিংসা বিরোধী বিভিন্ন কথা বলেছেন, কিন্তু এত সব কথা বলার পরও বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার নাকি কিছুতেই থামছিল না বাংলাদেশে। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা শুধুমাত্র সংখ্যালঘু ভাই বোনদের কেন্দ্র করে নয়, দুই দেশের কূটনৈতিক এবং রাজনৈতিক যে সম্পর্ক, সেইখানে দাঁড়িয়েও যে গভীর প্রভাব বিস্তার করতে পারে তা মনে করেছিল রাজনৈতিক মহল। এখানে একটা কথা বারে বারে আসতেছে, এটাও তোমাদের বলি, পত্রপত্রিকা আসতেছে, খামোকা একটা জিনিস, হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে, সংখ্যালঘু কয়জন আছে রে ভাই, কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যখন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাটওয়ালারা করতেছে এগুলা। বলুন যে ইচ্ছা করে আর হলেও অন্যের মদতে যারা ইন্ধন যোগাইতেছে, একটা গোলমাল লাগাই দেওয়া, গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা, যে আজকে লাগালাম। সবসময় লেগে আছে তোমার আটকানোর ব্যবস্থা হয়, এটুকু আটকানোর বলতে কেউ ছুটতে পারবে না। আমরা আছি যত হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবার যত আছে, বলতে কেউ তার গায়ে আসতে পারবে। আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো। এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের। আবার বলছি যে চীন কিন্তু একার পক্ষে বাংলাদেশকে পুরো ফিডিং করে আমেরিকার কবল থেকে বাঁচাতে পারবে না, সেইটা চীন বুঝে গেছে। কারণ চীন জানে যে ভারতবর্ষ যদি বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক কাট অফ করে দেয়, তাহলে বাংলাদেশের পক্ষে পুরো আমেরিকার উপর নির্ভর করে বেঁচে থাকা খুব শক্ত। সেই জন্য উনি এই সব কথা বলছেন, ওখানে দেখাচ্ছেন যে আমি বাংলাদেশের হিন্দুদের সঙ্গেও আছি। হিন্দু কথাটা কেন আসবে ওখানে? ওখানে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই মিলেই তো বাংলাদেশি। সেখানে হিন্দুদেরকে তিনি আলাদা প্রোটেকশন দেবেন। যে হিন্দুদের মাস ম্যাসাকার করা হলো, এভাবে ঝুলিয়ে দেওয়া হলো, কজনের শাস্তি দিয়েছেন উনি? কাউকে দেননি। আমাদের কাছে যে খবর আছে, উনি কাউকে কোন রকম শাস্তি দেননি। এবং জেহাদিদের কন্ট্রোল ওর পেছন থেকে আছে। তবে এটা পুরোটাই একটা মার্কিনী মদতে, মার্কিনী যে মানে কি বলবো, যে নীতি, বিশেষ করে তাদের যে বৈদেশিক নীতি, তার এটা একটা অঙ্গ এবং তার একটি বড় পণ হিসেবে কাজ করছেন এই ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি একটু তথ্য যদি দেখেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশে বর্তমান যে সংখ্যালঘু সম্প্রদায়, তার সংখ্যা কত? তার সংখ্যা হলো প্রায় 8% কাছাকাছি। এই ক্ষেত্রে এটা বলে রাখা দরকার, এই 8% মানুষ বাংলাদেশের কিন্তু নির্দিষ্ট একটি অঞ্চলে নেই। 63টি যে বাংলাদেশের যে জেলা আছে, সেই 63টি জেলার 61টা জেলায় কিন্তু সংখ্যালঘু ভাই বোনেরা বিভিন্ন ক্ষেত্রে থাকেন। আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখতে পাবেন 13 মিলিয়ন লোক এখনো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, যা মোট জনসংখ্যার 8%-এর আশেপাশে। বাংলাদেশের জনসংখ্যা যদি 16 কোটি ধরা হয়, তাহলে সেই সংখ্যাটা প্রায় 1.5 কোটির কাছাকাছি সংখ্যালঘু সম্প্রদায়। তার মধ্যে ঢাকা ডিভিশনে থাকে 13% সংখ্যালঘু সম্প্রদায়, চট্টগ্রামে থাকে 11% সংখ্যালঘু সম্প্রদায়, রাজশাহীতে থাকে 13% সংখ্যালঘু সম্প্রদায়, খুলনাতে থাকে
6.1% সংখ্যালঘু সম্প্রদায়, সিলেটে থাকে 6.25 অর্থাৎ 6.25 25% সংখ্যালঘু সম্প্রদায়, রাংপুরে 5% সংখ্যালঘু সম্প্রদায়, বরিশালে 8% সংখ্যালঘু সম্প্রদায় এবং ময়মনসিংহতে থাকে 3% সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যার হিসাবে যদি দেখেন তাহলে প্রায় 2 কোটির বেশি মানুষ সংখ্যালঘু সম্প্রদায়। এখানে মোহাম্মদ ইউনূস বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করছেন তাদের দুই দেশের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে। তিনি বিভিন্ন ক্ষেত্রে যে ভিডিও দেখেছেন নিঃসন্দেহে ভালো লাগার মতো একটা বিষয়। তিনি কিছু ক্ষেত্রে বলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও তো রাস্তায় নেমে কোটা আন্দোলন করেছে, ছাত্র আন্দোলন করেছে। ছাত্ররা যদি দেশ পাহারা দিতে পারে তাহলে সংখ্যালঘু একটা পরিবার কেন পাহারা দিতে পারবে না? নিঃসন্দেহে কোনো রাষ্ট্রনায়ক যখন এই ধরনের কথা বলে তা সাধুবাদ যোগ্য। কিন্তু নরেন্দ্র মোদীর টুইটের পর মোহাম্মদ ইউনূসের এই ফোনালাপ কি নতুন করে কোনো রাজনৈতিক জল্পনা বা রাজনৈতিক সমীকরণকে আন্তর্জাতিক মহলে এস্টাবলিশ করছে? কোথাও গিয়ে অন্তর্বর্তীকালীন যে বাংলাদেশের সরকার তারা কি ভারতের সঙ্গে ফের একবার যে সম্পর্ক তা মেনটেন করতে চাইছে? কেনই বা মেনটেন করতে চাইছে? কোথাও গিয়ে দুদিন পর হাসিনাকে বাংলাদেশে পাঠানোর কথা তারা বলবে না তো? যেখানে হাসিনার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ তারা নিয়েছে, সেক্ষেত্রে দুই দেশের সম্পর্কের মধ্যে হাসিনাই কোথাও গিয়ে একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না তো? তার উত্তর কিন্তু দেবে সময়। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।